আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপু এবং ভাইয়ারা। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। অনেকে নিয়মিত আমার গল্প শোনেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি সত্যি আমার পরিশ্রম আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর টুক করে একটা কমেন্ট করে দেন। আপনারা যখন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন তখন আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই। ধন্যবাদ। গল্প শিউলি ফুল, লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব 1, 2, 3, 4। কলপারে বাসন মাজছে শিউলি। কলপার ভর্তি বাসন কোসন। এ বাড়ির বউ সে, দেখতে শুনতে চিকন চাকন। হাতে ইমিটেশনে সরু একজোড়া চুড়ি। হাত গলিয়ে চুড়ি দুটো খসে পড়বে এমন ভাব, কিন্তু কোনো এক অদৃশ্য বেড়ির জন্য যেন সেটি আর শেষ পর্যন্ত পড়ছে না। চিকন হাত দুটোতে কালশিটে দাগ, পরনে কম দামি থ্রিপিস, ওড়না মাথায় পেঁচিয়ে এক মনে কাজ করছে। হালকা পাতলা গড়নের হওয়ায় তাকে অল্প বয়সী মনে হলেও তার বয়স 20 পেরিয়েছে। এই বাড়িতে বউ হয়ে এসেছে 3 বছরের বেশি। রান্না বসিয়ে আধো বাসন কড়াই ধুতে এসেছে। সেই মুহূর্তেই লুঙ্গি উঁচিয়ে দম্ভের সহিত বাড়িতে প্রবেশ করল হামিদ। শিউলি ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে রাখা পুরুষটিকে এক পলক দেখল। হাতে সস্তায় কেনা বিড়ি বোধ হয়, একটু পরপর টানছে আর ধোঁয়া ছাড়ছে। দাড়ি গোফের আড়ালে ওই মুখটি দেখতে শিউলির বরাবর ভয়ঙ্কর লাগে। শিউলি সেদিক থেকে চোখ ফিরিয়ে কল চেপে দ্রুত বাসন ধুতে লাগলো, যেন এখান থেকে চটপট পালাতে পারলেই বাঁচে সে। শেষ দিনটা পাতিলটি ধুয়ে আর উঠতে পারল না। খ্যাক খ্যাক দরাজ কণ্ঠ কানে এসে লাগলো। ওই কলচাপ ভালা কইরা, গতর খাটাইতে ইচ্ছা করে না? বেলা কয়টা বাজে, এখনও রান্দা হয় নাই? হারা দিন করস কি ফকিন্নি? পিঁপড়ার মতন কাম করতাছে। হারা দিন খাইটাইছি ও রং ডং দেখতে। শিউলি পাতিল বাসন নিয়ে সাইডে চেপে জায়গা দেয় স্বামীকে। ঘরের ভেতর থেকে শিউলির শাশুড়ি ছেলের কণ্ঠ শুনতে পেতেই শিউলির দুর্নাম করা শুরু করেছে ইতিমধ্যেই। ছেলে বাড়ি ফেরার সাথে সাথে বউয়ের এক হাত লম্বা অকর্মণ্যের ফিরিস্তি না শোনালেই নয় যেন। এত বাঙালি শাশুড়িদের চিরায়ত রূপ ও ঐতিহ্য। শিউলি মাথা নিচু করে ঠায় বসে আছে। হামিদ নিজ থেকেই কল চেপে পা ধুয়ে শিউলিকে আদেশ দিল, ওই আমার লুঙ্গি আইনা দে, গোসল কইরা খাইতে বমু। খাওন না পাইলে আজকা তোরে খাইছি ফকিন্নি। ওঠ যা। শিউলি মাথা নিচু করে লুঙ্গি সাবান এনে দিল। এসে দেখলো আধোয়া ছাই মাজা কড়াই 3টা চকচক করছে। শিউলি এক পলক হামিদের দিকে চেয়ে কড়াই বাসন তুলে নিতেই শুনল, কড়াই ধুইয়া দিছি, দেইখা আকাশে উড়িস না। গোসল করতে সমস্যা হইতেছিল, ভাবছিলাম তোরে একটা লাথি মারতে, কিন্তু মেজাজ ভালো দেখা বাইচা গেলি। বালতি থেকে গায়ে পর পর পানি ঢালতে ঢালতে হামিদ বলল। শিউলি চুপচাপ প্রস্থান করল। আগে এতটা চুপচাপ ছিল না সে। চঞ্চল এক কিশোরী ছিল যে পুরো গ্রাম দাপিয়ে বেড়াতো। বিয়ের পর থেকে চুপচাপ থাকা শিখেছে সে। আলু বেগুনের তরকারির ঝোল ফুটছে উনুনে। মিনি মাছ দিয়ে রান্না করেছে, আর করেছে টক পাতা দিয়ে 5 মিশালি ছোট মাছের চচ্চড়ি। পুকুরের মাছ, কয়েকবারই মিলে চাষ করেছে মাছ। প্রত্যেক মাসেই মাছ পায় ভাগে হামিদরা। শিউলি উনুনে লাকড়ি ঠেলে দ্রুত তরকারি ফুটালো। শাশুড়ির হাঁক ডাকে চটপট গরম ভাতের মার গালতে গিয়ে হাত কেঁপে উঠে মার গায়ে পায়ের উপর পড়ল। চিৎকার করতে না চাইলেও আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে। পাশে পাতিল থেকে পানি নিয়ে পায়ে ঢাললো দ্রুত। জ্বালা পোড়া শুরু হয়ে গেল মুহূর্তের মাঝে। ওদিকে হামিদের চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছে শিউলি। পায়ের চিন্তা বাদ দিয়ে মার গেলে চুলায় ভাত সেঁকে নিল। কিছুক্ষণ স্টিলের থালায় গরম ভাত বেড়ে তরকারি বেড়ে নিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকম হেঁটে উঠানো চৌকির উপর বসা হামিদকে থালা এগিয়ে দিল। হামিদ কটকট চোখে শিউলিকে একবার দেখে হাত ধুয়ে ভাত মাখাতে যেতেই ধোয়া ওঠা গরমে হাত একদম পুড়ে গেল যেন। হাত সরিয়ে ঝাড়া মারতে মারতে শিউলির দিকে একদম ঠান্ডা দৃষ্টি দিল। শিউলি মাথা নিচু করে ফেলল মুহূর্তের মাঝে। শিউলির শাশুড়ি ছেলের দিকে হাত পাখা চালাতে চালাতে মুখ খুললেন, এই ছেমনি রে দিয়া কি করবি হামিদ?
এই মাইয়া এখন পর্যন্ত স্বামী কুন্ডা পছন্দ করে না করে হেডা বোঝে না। কতবার কইছে হামিদরে এমন গরম ভাত দিবি না, ও পছন্দ করে না এমন গরম ভাত। এই সেমরি হুনে কোনো কথা, আক্ষেপ ঝরে পড়ছে যেন কণ্ঠে। শিউলিকে মাথা নিচু করে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হামিদ বলল, চোখের সামনে থেকে এখনও যাস না? লাথি খাওয়ার লাইগা দাঁড়ায় আসোস। রাগ উপচে পড়ছে কণ্ঠে। শিউলি প্রস্থান করতে করতে শুনল শাশুড়ি বলছে, এই বাজা মাইয়ারে আর কতকাল পালবি? এত দরদ কিসের তোর? আরেকটা বিয়া কর কইতাছি, হনুস না কেন? শিউলির দুপুরে ভাত খেতে পারেনি, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, দুর্বল লাগে। তার উপর আজ পায়ের যন্ত্রণায় ঘুমোতে পারছে না, জ্বালাপোড়া করছে। তবে শিউলি পাত্তা দিচ্ছে না। তার মাঝে মধ্যে মনে হয় অনুভূতি প্রকাশের সিস্টেম তার নষ্ট হয়ে গেছে। সারাদিন কাজ শেষে গোসল করেছে বিকেলের দিকে। ভেজা চুলগুলো বালিশের উপর মেলে শুয়ে আছে, গালের নিচে এক হাত দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে নিঃশব্দে। শ্বাস নেমে এসেছে। হামিদ ঘরে ঢুকলো ওই মুহূর্তেই। শিউলিকে অবেলায় শুয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। এই সাঁঝের বেলায় হইয়া আসোস কেন? ঘরদোর আন্ধার কইরা কি শোক দিবস পালন করস? জবাব এলো না কোনো। হামিদ লুঙ্গি ঠ্যাঙের ভাঁজে দিয়ে চৌকিতে আরাম করে বসলো। শিউলিকে গালের নিচে এক হাত দিয়ে ঘুমাতে দেখে আর টু শব্দ করল না। আচমকা চোখ গেল পায়ের কালচে দাগে, কেমন কালো কালো হয়ে আছে। হামিদ জহুরি নজরে এক পলক দেখে ঘর থেকে বেরিয়ে গেল। পায়ে শীতল স্পর্শ পেতেই শিউলির চোখ মেলল। কেউ খুব মোলায়েমভাবে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তাকাতেই দেখল হামিদ। শিউলিকে চোখ মেলতে দেখে মুখ শক্ত করে বলল, পা এমনে পড়ছে কেমনে? শিউলি ঝটপট পা সরিয়ে উঠে বসলো। খোপা করতে করতে নিচে নামতে চাইলে হামিদ বাধা দিল। কই যাস এই পা লইয়া? এবারও উত্তর এলো না। হামিদের ধৈর্যের বাঁধ যেন এবারও ভাঙল। শিউলির চুল চেপে ধরতেই আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে নারীটির। মুখে তালা লাগাইস? কথা কস না কেন? লচুন ছাড়েন। চোখ বন্ধ করে মাথার পেছনে হামিদের হাতের উপর হাত চেপে ধরে। কথা কবি? চুলের গোছা আরও শক্ত করে ধরে। শিউলি ঘাড় নাড়ল। মুখে কমু। এবার পুড়ছে কেমনে? ভাতের মার গালতে গিয়া। এখনও ভাতের মার গালতে পারস না আকাম্মা বেডি? হামিদ বিস্মিত গলায় বলল, পারি। হাত কাঁপতেছিল। শরীর খারাপ নাকি? জানি নাকাইলকা, কবিরাজের কাছে নেমনি। লাগবে না। কেন? হামিদ ভ্রু উঁচিয়ে জানতে চায়। বাজা মাইয়ার পেছনে টাকা খরচ করতে হয় না। অদ্ভুতভাবে হেসে, তোর আবারও লাথি খাওয়ার ভূত মাথায় চাপছে? ওইটা তো সব সময় খাই। মাথায় চাপন লাগবে কেন? কেডা লাইথাই? নিজেরে জিগান। আমারে জিগান কেন? হাতের চিকন চুড়ি দেখতে দেখতে বহুত মুখ চলতাছে। কার? আমার? আমি তো চুপ কইরাই ছিলাম। চুল চাইপা ধইরা কথা আপনি কইয়াছেন, এখন আবার মুখ চলতেছে কন? এত দ্রুত রং না বদলালেই পারেন। শিউলি ঘাড় ঘুরিয়ে বাইরে চাইল। এই লিগায় তোগেরে প্রশ্রয় দিতে হয় না। বান্দির ঘরের বান্দি, মাথায় উইটা নাচা ফকিন্নিগো স্বভাব। দিতে কইছে কে? চলেন নিজের মর্জির মতো। আমি তো এই ঘরের বান্দি মানুষ। 2 বেলা খাওন দিতাছেন, হেইডা কম কিছু? যখন তখন গালাগালি করার লাইগা আপনেগো মতো পুরুষের একটা বান্দি দরকার আছে। নইলে হারা দিনের রাগডি মিটাইবেন কেমনে? থাক তুই, তোরে জিগাই নই আমার ভুল হইছে। ফোঁস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাত 12টা বাজে, এখনও হামিদ বাসায় ফেরেনি। শিউলি উৎকণ্ঠা নিয়ে বসে আছে ঘরে। লোকটা রাগ করে কই গেল? শাশুড়ি তাকে বারবার জিজ্ঞেস করছিল, কই গেছে হামিদ? উত্তর দিতে পারেনি শিউলি। উত্তর দিবে কোথা থেকে, সে নিজেই তো জানে না। একলা ঘরে এত ভয় লাগছিল তার। লোকটা যতই হম্বিতম্বি করুক, পাশে থাকলে ভয়টা লাগে না। শিউলি অজানা আশঙ্কায় মুখ চেপে কাঁদছিল আর আল্লাহর কাছে দোয়া করছিল কোনো অঘটন যেন না ঘটে। রাগের মাথায় আবার কিছু করে ফেলল নাকি? খট করে দরজায় আওয়াজ হতেই শিউলি হন্তদন্ত হয়ে ওঠে। জিজ্ঞেস করল, কে? দরজা খোল। কে? শিউলি আবার জিজ্ঞেস করল, আমি হামিদ। গলা চেনস না? কণ্ঠে রাগ। কে? দরজা খুল, ভিতরে ঢুইকা তোরে বুঝাইতাছি কে। লাথি দিয়া ঘর থেকে বাইর করমু। দরজায় জোরে চাপড় মেরে শিউলি 3 বার জিজ্ঞেস করে তারপর দরজা খুলল।
এত রাতে জিন ভূত মানুষের ছুড়োতে আসে শিউলি শুনেছে, তাই তার দাদির শিখিয়ে দেয়া পদ্ধতি অনুসরণ করলো। ভয়ে ভয়ে দরজা খুলে সরে দাঁড়াতেই হামিদ ভিতরে ঢুকে পরনের শার্ট খুলল। গামছা নিয়ে ঘর থেকে বের হতে নিতেই শিউলি পিছু ডাকলো, কই যান? মরতে যাবি? এত রাইতে গোসল কইরেন না আবার, তোরে জিগাইছি, নিজে চরকায় তেল দে। গটগট পায়ে বেরিয়ে গেল। শিউলি বলতে পারল না এই গভীর রাতে বাইরে থাকা কিংবা যাওয়া ঠিক না। তেনারা আসে শিউলির দাদি বলতো। কুপি বাতি ধরিয়ে লোকটার পেছন পেছন গেল। উঠোনে একটা কম পাওয়ারই বাতি জ্বলছে। লোকটা বালতি থেকে ঝপঝপ করে পানি গায়ে ঢালছে। এক বিন্দু ভয় ডর নেই লোকটার। সে তো জীবনেও এই রাতের বেলা বের হতো না যদি না লোকটা এখন গোসল করত। কি সাহস! রসুই ঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে নিল। লোকটা গোসল করে কখন আবার হাঁক দিয়ে বলে, ভাত দে। তাই আগে সব গুছিয়ে নিল। মুহূর্তের মাঝে কারেন্ট চলে গেল। যাওয়ার আর সময় পেল না। হুটহাট কারেন্ট চলে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। ভাগ্যিস কুপি জ্বালিয়েছিল। হামিদের সাথে সব সময় একটা ছোট টর্চ লাইট থাকে, লুঙ্গির ভাঁজে গিট্টু দিয়ে রাখে, তাই আর লাইট দেওয়ার জন্য ব্যস্ত হতে হলো না। শিউলি কুপির টিমটিম আলোতে গ্লাসে পানি ঢালতেই হুট করে পেছন থেকে খুটখাট শব্দ ভেসে এলো। শিউলি ভাবল হামিদের গোসল শেষ। মিহি গলায় ডাকলো, শুনছেন? গোসল শেষ? লাইট আছে আপনার? নাকি কুপি নিয়ে আসবো? কান খাড়া রেখেও যখন হামিদের প্রত্যুত্তরে পাওয়া গেল না, শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল যেন। দুরু দুরু বুকে হামিদকে ডেকে চলল। শুকনো ঢোক গিলে কুপি ধরে রসুই ঘরের দরজা বরাবর এলো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে বুক খামচে উঠছে। এত রাতে সে জীবনেও বাইরে বের হয় না। সারাদিন এমনকি রাত 11টা পর্যন্ত নির্বিঘ্নে কাউকে ছাড়াই চলাচল করতে পারে সে। কিন্তু দাদির বলা রাত 12টার পর তেনারা আসে কথাটা যখনই মনে পড়ে, ভয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় যেন। লোকটা কথার জবাব দিচ্ছে না কেন? ভেবেছিল উঠোন পেরিয়ে লোকটার সাথেই ঘরে ঢুকবে। যে অন্ধকার, কুপির অল্প আলো ছাড়া নিজেকেও দেখা যায় না। এই শুনছেন? কাঁপা কাঁপা কণ্ঠ ফিরতি উত্তর এলো না। উল্টো বাইরে থেকে ফোঁস আওয়াজ এলো। শিউলির কেমন লাগলো বোঝা গেল না। ইদানিং ভয়টা শিউলি বেশি পাচ্ছে বোধ হয়। ফিস করে কে যেন ডাকলো, শিউলি! হাড় হিম কণ্ঠ। অন্ধকার থেকে এই বুঝি কিছু একটা শিউলির মুখের সামনে এসে দাঁড়াবে। শিউলির মনে হলো কেউ এগিয়ে আসছে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এবার আর পারল না। চিৎকার করে উঠল কোনো অবয়বের উপস্থিতি বুঝে। কুপিটা হাত থেকে পড়ে নিভে গেল। শিউলি কাঁপতে কাঁপতে নিচে বসে কানে 2 হাত চেপে চিৎকার করে গেল। হুট করে অন্ধকারে কেউ আঁকড়ে ধরায় শিউলি আরও শিউরে উঠল। ভয়ে চিৎকার করতে চাইল। তার আগে একটি শক্তপোক্ত হাত তার মুখ চেপে ধরল। শিউলি দেখল জ্বলন্ত লাল দুটো চক্ষু তার দিকে চেয়ে আছে। আর ভারসাম্য রাখতে পারল না শিউলি। মুহূর্তেই ঢলে পড়ল। চোখ পিটপিট করে চাইতেই মুখের উপর কারো অস্তিত্ব টের পেল। ধীরে ধীরে চোখ মেলতে দেখল হামিদ এক হাঁটু উঁচু করে তাতে হাত মেলে দিয়ে তার দিকে চেয়ে আছে। তোরে কি জেনে আছর করছে? হুট কইরা অজ্ঞান হইলি ক্যা? শিউলি জবাব দিল না। মুখ ঘুরিয়ে থমথমে চেহারায় পাশ ফিরে শুলো। হামিদ কুপি নিভিয়ে শুতে নিলে শিউলি বলল, কুপি জ্বালানো থাক। মাগো, তেলের টাকা তুই দিবি? হুদাহুদি কেরোসিন খরচ কইরা ফিতা নষ্ট করুম কেন? ডর লাগে? ডর? পাশে জোয়ান তাগড়া বেড়া থাকতে তোর কিসের ডর? বলেই ফট করে কুপি নিভিয়ে দিল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। শিউলির আবারও ভয়টা ধীরে ধীরে বাড়তে থাকলো। চোখ মেলতেই মনে হচ্ছে সেই অবয়বটা দেখতে পাবে সে। ভাত খাইছেন? শিউলি ভয়টা কাটাতে ধীরে ধীরে জানতে চাইল। আর কথা খুঁজে পেল না শিউলি। একটু পরে আবার ডাকলো, শুনছেন? জবাব এলো না। নাক ডাকার শব্দ শোনা গেল। শিউলি স্বামীর গা ঘেঁষে এগিয়ে শুলো। লোকটার জন্য জেগে থেকে কি ভোগান্তিটাই না আজ হচ্ছে। অন্যান্য দিন এই সময়টা সে থাকে গভীর নিদ্রায়, আর আজ লোকটা তো দিব্যি ঘুমিয়ে পড়তে পারে, সে তো পারছে না। ভয়ে চোখ বেয়ে পানি গড়তেই শুনল, দূরে সর, এমন গরমের ভিতরে কাছে ঘেঁষোস কেন?
বিরক্তি নিয়ে ওপাশ ফিরতে ফিরতে হামিদের শরীর দূরে সরে যেতেই শিউলি মুখ চেপে ফুপিয়ে উঠল। এরপর চোখ মুছে অক্ষিপট বুঝল। তন্দ্রা এসে যেতেই কেউ পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বুকে আয়। দিনে লাথি দিয়া রাইতে আসেন বুকে নিতে। বেটাজাত কত বহুরূপী। নিভু নিভু কণ্ঠ। লাথি খাইতে না চাইলে ঘুমা। পটর পটর করিস না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শিউলির ভয় যেন মুহূর্তেই কেটে গেল স্বামীর আলিঙ্গনে। এই তো এখন শিউলি ঘুমাতে পারছে নিশ্চিন্তে। শিউলি প্যান্ট ধুতে গিয়ে হামিদের দোকানের হিসেবের খাতার পৃষ্ঠা ভিজিয়ে ফেলেছে। সেগুলো ছিঁড়ে ভর্তা হয়ে গেছে। খেয়াল করেনি প্যান্টের পকেটে কিছু ছিল কিনা। ভয়ে বুক কাঁপছে তার। লোকটা কাল রাতে বলেছিল গুরুত্বপূর্ণ কাগজ, কে কত জিনিস বাকি নিয়েছে সেসবের হিসেব। শিউলির শাশুড়ি ওদিকে চিল্লাচ্ছে রান্না বসানোর জন্য। শিউলির সেসব কানে ঢুকছে না। সে ভয়ে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। শিউলির শাশুড়ি এগিয়ে এসে বলল, এখনও বইসে আসোস? পোলাডা কাম শেষ কইরা ইয়া খানা না পাইলে চেঁচামেচি করবো নে। ওর তাড়াতাড়ি। শিউলি ভয়ে ভয়ে শাশুড়ির দিকে চাইতেই তিনি চোখ কপালে তুলে চাইল। ওই তুই কাগজ ভিজাইয়া ফালাইছোস? হায় হায়, পোলাডার অন্ন ধ্বংস করা ছাড়া এই বিনাশিনীর আর পারে কি? কত গুরুত্বপূর্ণ একটা কাগজ। পোলাডা কাইল রাইতে কইল তোর খেয়াল কই আসিল হারামজাদি? দাঁত কিরমির করতে করতে শিউলি নেতিয়ে বসে রইল চুপচাপ। শিউলির শাশুড়ি ঘরে যেতে যেতে বলল, আইজকা আসুক, তোর কপালে শনি নাচতেছে। কয়দিন ধইরা তোরে আইয়া ছেস বনে বজ্জাত ছেড়ি। হামিদ বাড়িতে ঢুকলো হনহন করে। রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে তার। বাজারে হাসু মিয়ার সাথে তুমুল গন্ডগোল বেঁধেছে আজ। 2 দিন পর পর তার দোকান থেকে বাকি নিয়ে আজ পুরো বাজারের সামনে গলা উঁচিয়ে বলেছে হামিদ নাকি বেশি বেশি টাকা চাচ্ছে তার কাছে। অথচ সে পাই টু পাই হিসেব করে রেখেছিল হিসেবের খাতায়। মিথ্যাবাদীটা চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করে হামিদকে অপমান করে ছেড়েছে। কাল ওই প্যান্টের পকেটে কাগজ রেখেছিল, সেটা নিতে ভুলেই গেছে। না হলে এতটা অপমানিত তাকে হতে হতো না। মুখের উপর ঝামা ঘষে দেওয়া যেত। কত বড় সাহস! বাকি নিতে নিতে কলিজা 2.5 হাত লম্বা হয়ে গেছে ইতরটার। তার সাথে বিটলামি। হাসু মিয়ার অবস্থা খারাপ করে ছাড়বে সে। গলা উঁচিয়ে বলে এসেছে আগামীকাল ভরা বাজারে সকলের সামনে হাসু মিয়ার নাক কাটবে সে। হিসেবের খাতা তার কাছে আছে। কত টাকা খেয়েছে সব কালকেই পাই টু পাই দেখানো হবে পুরো বাজারের সামনে। রাগে শরীর চিরচির করছে হামিদের। তিক্ত মেজাজে শিউলিকে উচ্চ স্বরে ডাকল, ওই লুঙ্গি দিয়া যা। শিউলি কেঁপে উঠল হামিদের হুঙ্কারে। কচু কাটছিল বটিতে। আজকে কচু শাক রান্না করবে। একটা ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে। হামিদের বড্ড প্রিয় এই খাবারটা। গতকাল থেকে কচু বাটা খেতে আবদার করলো তার শাশুড়িকে। শিউলির শাশুড়ি তাই সকালে বলেছিল বেশি করে রসুন দিয়ে কচু শিলনোড়ায় বেটে সরিষার তেলের ভেতর কালো জিরা ও শুকনো মরিচের ফোড়নে রাঁধতে। সেগুলো জোগাড় যন্ত্রই করছিল শিউলি। সকালের ঘটনায় এমনিতেই তটস্থ, আজ আবার হামিদ বাড়ি এসেছেও তাড়াতাড়ি। পাতিলে হাত ভিজিয়ে উঠতে নিলে শাশুড়ি মায়ের কণ্ঠ শুনতে পেল। উঠোনে মেলা ছেলের লুঙ্গি আর গামছা এনে হাতে ধরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করছেন, কিরে মেজাজ এত চড়া কেন? হাসু হালার পো আমার লগে বিটলামি করে আম্মা। কত বড় কলিজা ওর। আমি খালি হেইডা ভাবি। আমার দোকানতে বাকি নিয়া জায়গায় উপরে অস্বীকার যায়। ও নাকি বলে অত টাকার সদাই নাই। ওরে ছিঁড়া হালাইমু কালকা। আজকা তো ওর হিসেবের কাগজটা নিতে ভুই লাগাইছিলাম, নয়তো ওই আজকা আমার হাতে শেষ হইতো। কি আর হিসেবের কাগজ? কালকা রাইতে যেইডা আয়না পকেটে থুইছি হেইডা। গায়ে ঝপঝপ করে পানি ঢেলে মাথায় বেশি করে পানি ঢালছে হামিদ। হামিদের মা ঢোক গেলেন, শিউলি আজকে শেষ। মনে মনে আওড়ালেন, কি করলি অলক্ষী তুই? হামিদ লুঙ্গি পাল্টে কলপারে লুঙ্গি রেখে শিউলির উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওই লুঙ্গিটা ধুইয়া দড়িতে মেল। গটগট করে হেঁটে দড়ি থেকে গেঞ্জি নিয়ে গায়ে জড়ালো। এরপর শার্ট গায়ে চাপাতে চাপাতে রান্নাঘরের দিকে এগিয়ে আসলো। ঘরে খাওয়ানোর মতো কিছু আছে? এখনও রান্না হয় নাই? ঘরের মধ্যে হারাদিন করস কি? কিরমির কণ্ঠ। শিউলির শাশুড়ি এগিয়ে এসে শুধালেন, হুন বাপ, হিসেবের কাগজে আনছিলি ওইটা কি আর নাই তোর কাছে? আর থাকবো কেমনে? হিসেবের খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়াই তো আনলাম। তোর বউ তো সারে সর্বনাশ কইরা ফালাইছে। বিলাপ করে কি সর্বনাশ করছে? কপাল মারাত্মকভাবে কুঁচকে শিউলির বুক অজানা কারণে খুব কাঁপছে। আজকে তাকে মার খাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
খুব করে চাচ্ছে শাশুড়ি মা যেন কিছু না বলে। মারকে বেশ ভয় পায় সে। সিরাজের বউয়ের হাতে সেদিন দেখেছিল কালশিটে দাগ পড়ে গেছে মার খেতে খেতে। অমানসিকভাবে মারে সিরাজ ভাই। শিউলির অবস্থাও আজ রত্না ভাবির মতো হবে। হামিদের রাগ সিরাজ ভাইয়ের থেকে অনেক বেশি। কাকে থাপ্পড় দিয়ে নাকি সত্যই দাঁত ফেলে দিয়েছিলাম, আবার কাকে নাকি বাঁশ দিয়ে পিটিয়ে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছে। সেসব মনে করে শিউলি শিউরে উঠে অনবরত কাঁপতে লাগলো। তোর প্যান্ট ধুইতে যাইয়া ওই সেমরি কাগজ ভিজাইয়া ফালাইছে, একদম ভর্তা হইয়া গেছে হেই কাগজ। হামিদ অবিশ্বাস্য দৃষ্টি ফেলল মায়ের পানে। অদ্ভুতভাবে শীতল হয়ে পুনরায় জানতে চাইল, কি কইলেন আম্মা, আবার কোন? কাগজ ভর্তা বানাই ফেলছে ভিজাইয়া। হামিদ ঘুরে শিউলির পানে চাইল। শিউলি কেঁপে উঠল ভয়ে। হামিদের চক্ষু লাল হয়ে গেছে মুহূর্তের মাঝে, যেন হিংস্র কোনো পশু এখনই ঝাঁপিয়ে পড়বে তার শিকারের উপর। ঘুরে দ্রুত গিয়ে উঠোনে পড়ে থাকা লাকড়ির হাতে নিতে নিতে হুঙ্কার ছাড়ল, ফকিন্নির বাচ্চা, তোরে আমার প্যান্টে হাত দিতে কেডা কইছে? তোর কইলজা আইসকা বাইর কইরা টুকরা টুকরা করমু, বান্দির বাচ্চা। শিউলি ভয়ের দৌড় দিয়ে ঘরে দৌড় দেওয়ার আগে হামিদ দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো। পেছন পেছন শিউলির শাশুড়ি চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, কয়েক ঘা দে মুখ পুরি রে, অলক্ষী একটা। ঘরে যেদিনতে পা দিছে ওই দিনতে অপয়া ছাড়া পড়ছে আমার বাড়ির উপরে। তোর অন্ন ধ্বংস করা ছাড়া অলক্ষীডা আর পারে কি? হামিদের রাগে যেন আরও আগুন ঢেলে দিয়েছে। শিউলির চোয়াল চেপে ধরে ধাক্কা মারল। বিছানায় উল্টে পড়ল শিউলি। হামিদ শক্ত লাকড়ি দিয়ে যেই মুহূর্তে মারতে যাবে অমনি শিউলি উঠে হরহর করে বমি করে হামিদের গা ভাসিয়ে দিল। হামিদ থরথর করে কাঁপতে কাঁপতে অপরিষ্কার বমিতে ভেসে দাঁড়িয়ে রইল। সদ্য গোসল করা তার মাঠে মারা গেল। শিউলি মুখ চেপে হু হু করে কেঁদে উঠতেই হামিদ হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। উঠোনে লাকড়ি ফেলে দিয়ে চিল্লিয়ে উঠল, বান্দির ঘরের বান্দি, আমার এতগুলো টাকা তুই তোর বাপের বাড়িতে আইনা দিবি, নইলে তোরে কুরবানি দিমু। পুনরায় গোসল করতে করতে শিউলির গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। পুরা শরীর বমির গন্ধে ভরে গেছে। হামিদের সেসবের নিজেরই বমি এসে গেল। এমন রাগ মাথায় চড়ে আছে এই মুহূর্তে যে কাউকে খুন করে ফেলতে পারে হামিদ। রীতিমতো খুন চেপে বসেছে। বান্দির বাচ্চাটা মেজাজ পুরো খারাপ করে দিছে। কয়েক ঘন্টা পিটালে রাগ কমতো। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে শরীর শান্ত হচ্ছে না তার। মুহূর্তের মাঝে কলপারে রাখা প্লাস্টিকের বালতি আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলল। কয়েকটা পাতিল ছিল সেগুলো আসলে বাঁকা বানিয়ে ফেলল। শিউলি শাশুড়ি পান খেতে খেতে বললেন, ঘরের জিনিস না ভাঙ্গা তোর বউরে যাইয়া কয়েক ঘা লাগা, বাজা অলক্ষী কোনহানকার। দরদ তো উতলাই উড়ে তোর, না মারতে মারতে বেশি বাড়ছে হারামজাদি। হামিদ লুঙ্গি পরে খালি গায়ে ত্যক্ত মেজাজে ঘরে ঢুকতেই দেখলো শিউলি নিচে পড়ে আছে। বমি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে কপাল ভাঁজ করে সেদিকে চাইল। কেন যেন মেজাজ আরও গরম হয়ে গেল। শিউলিকে আজ যত দেখবে ততই মেজাজ খারাপ হবে তার। বমির গন্ধে আবারও পেট মুচড়ে উঠল। মাথা টকবক করে ফুটছে তার। মায়ের খাইতে না চাইলে আমার চোখের সামনেতে যা ফকিন্নি, বমি পরিষ্কার কইরা ঘর তাত্তারে পবিত্র বানা, নইলে তোরে আইসকা খাইছি, রং ডং অন্য জায়গায় কর। চিৎকার করে কোনো জবাব এলো না, এমনকি কোনো নড়ন চড়নও নেই। হামিদের একটু খটকা লাগলো। এগিয়ে এসে বমি ডিঙিয়ে হাঁটু গেড়ে বসলো। কয়েকবার ধাক্কা দিল, কোনো সাড়া শব্দ নেই। হামিদ শিউলিকে ঘুরিয়ে গালে আলতো চাপড় মেরে ডাকলো। বুক কেঁপে উঠল কেন যেন অজানা আশঙ্কায়। নাকের কাছে হাত নিতেই দেখলো শ্বাস চলছে। কোলে তুলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। শিউলি শাশুড়ি জিজ্ঞেস করতে লাগলো, কি হইছে? ওরে লইয়া এমন খালি গায়ে কই যাস? হামিদ জবাব দিল না। ততক্ষণে সে বাড়ির বাইরে চলে গেছে। পিটপিট করে চোখ খুলতেই অচেনা জায়গায় নজরে এলো শিউলির। মাথা অতিরিক্ত ঘুরছে। হুট করে মাথা ঘুরিয়ে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর আর কিছু মনে নেই তার। হামিদকে তার মাথার পাশে খালি গায়ে বসে থাকতে দেখে শিউলি ভয়ে শিউরে উঠল। মিয়ে যাওয়া কণ্ঠে ফ্যাঁসে গলায় বলল, আমি ইচ্ছা কইরা আপনার কাগজ নষ্ট করি নাই।
কাগজের কথা আমি ভুইলা গেছিলাম, আমারে মাইরেন না। গুটিয়ে গিয়ে হামিদ শিউলির দিকে চাইল। ওই দৃষ্টিতে কোনো রাগ নেই, শীতল এক দৃষ্টি। শিউলি চোখ সরিয়ে বলতে লাগলো, আমি আপনার লোকেশন করছি না। আমার হাতের এই 2টা চুড়ি বেচা যত টাকা পান নিয়েন। আমার এতে কোনো দাবি নাই। স্বর্ণের চুড়ি দুটো খুলে হামিদের হাতে দিল। হামিদ চুপচাপ শিউলির কাজকর্ম দেখছে। শিউলি মুখ ফিরিয়ে বলতে থাকলো, আমার বাপের কাছে কিছু কইেন না। গরিব মানুষ এত টাকা কই পাইব? বিয়ার সময় এই 2টা চুড়ি খুব কষ্টে গড়াইয়া দিছে। এখন অসুখ বিসুখে বিছানায় পইরা গেছে। যাইয়া তো দেখতে পারি না, এখন আবার এসব শুনলে আমার আব্বা মইরা যাইব। চোখ গলিয়ে অশ্রু টপটপ করে পড়ছে। এই 2টা চুড়িতে পোষাইব না, মেলা টাকার হিসাব। হামিদের কণ্ঠ, আমার কাছে চুড়ি 2টা ছাড়া আর কিছুই নাই। মাটির ব্যাংকে যে প্রতি মাসে আমার পকেট কাইটটা টাকা জমাস, হেইগুলা কি? দোহাই আল্লাহর, ওই টাকার দিকে নজর দিয়েন না। ওইগুলা আমি আমার ছোট ভাইডার লাইগা জমাইছি। কতদিন আমার কাছে সাইকেলের আবদার করছে, আমি বড় বোন হইয়া কোনোদিন কিচ্ছু দিতে পারি নাই। আপনারে না কইয়া 5-10 টাকা নিছি শুধু। হেইডার লাইগা শাস্তি দিতে পারেন, কিন্তু টাকাগুলো নিয়েন না, মিনতি করে। আমার অনুপস্থিতিতে তাহলে ছোট ভাইয়ের লগে কথা হয়, বাড়ির খোঁজ খবর রাখা হয়, ভালোই তো। আর আমার সামনে অসহায়ের মতো মুখ কইরা রাহস যেন ভাজা মাছ উল্টাইয়া খাইতে জানোস না। শিউলি চোখের পানি ফেলতে লাগলো নিঃশব্দে। ঘরে সেই মুহূর্তে একজন মহিলা ঢুকলো। পরনে শাড়ি, তার উপর অ্যাপ্রন জড়ানো, খুব সুন্দর পরিপাটি চেহারা। শিউলির মনে হলো নারীটির সৌন্দর্যের কাছে তাকে অসম্ভব ময়লা লাগছে। ওই সৌন্দর্য আশপাশ ঝলসে দিচ্ছে। মহিলাটি ঢুকেই হামিদের দিকে হেসে চাইল, আপনি এখনও খালি গায়ে মিস্টার হামিদ? বললাম, আমাদের এখান থেকে একটা শার্ট পরে নিন। সবাই তাকিয়ে দেখছে আপনাকে। দেহুক, হামিদের সোজা সাপটা উত্তর। শিউলি কপাল কুঁচকে চাইল, শরীর দেখাচ্ছে লোকটা। দেখাবেই তো, ঘরের বউ রূপবতী না, এখন বাইরের রূপবতীদের শরীর দেখে ঘায়েল করতে হবে না? শিউলি তো বাজা অলক্ষী নারী, একটা ভালো নারীকে বিয়ে করার জন্য পটাতে হবে না? বেলাজ, বেশরম লোক। থমথমে বেহায়া মুখ ঘুরিয়ে নিল শিউলি। অ্যাপ্রন পরা নারীটি তার প্রেশার মেপে আরেকবার চেক আপ করে বলল, বাসায় নিয়ে বিশ্রাম নিন, এই সময় নিজের খেয়াল রাখবেন বেশি বেশি। শিউলি মাথা নাড়ল। হামিদ জিজ্ঞেস করলো, এখানে আর কোনো কাম আছে ম্যাডাম? না, মিষ্টি খাওয়াতে ভুলবেন না, আর আপনার স্ত্রীর যত্ন নেবেন। শরীরে হাড্ডি ছাড়া কিছুই তো খুঁজে পাওয়া যাবে না। খাওয়া দাওয়া ঠিক মতো করে না নাকি? কবুতরের বাচ্চাও ওর চেয়ে বেশি খায়। হামিদের গম্ভীর কণ্ঠ, না না, এমন করা যাবে না এ সময়ে। ভালো ভালো টাটকা টাটকা পুষ্টিকর খাবার দেবেন। আপনার স্ত্রীর যে 21 বছর মনেই হয় না। শিউলি বুঝতে পারছে না কিছুই। ডাক্তার, মানুষের কাজ খালি জ্ঞান দেওয়া। শিউলি আর ভাবল না কিছুই। ডাক্তার বেরিয়ে যাওয়ার আগে হামিদকে আরেকবার তার চেম্বারে আসতে বলে চলে গেলেন। হামিদ পিছু পিছু গেল। শিউলি সেদিকে চেয়ে দুর্বল শরীরটা নিয়ে চোখ বুঝল। এতক্ষণে বুঝতে পেরেছে এটা একটা হাসপাতাল। লোকটা তার জন্য আলাদা কেবিন নিয়েছে নাকি চেক আপ রুম এটা? লোকটা তার পেছনে এত টাকা কেন খরচ করবে? অসুখ বিসুখ হলে তো কবিরাজের কাছেই নিত, আর আজ একেবারে হাসপাতালে। কিছু তো গন্ডগোল আছে। তার উপর উদম গায়ে এসেছে। উদম শরীরে দেখিয়ে আরেকটা বিয়ে করার জন্য মেয়ে পটাতে চাইলে পোটাক। ওই মেয়ে এসে ওই পুরুষের মার খেয়ে আবার ভাগবে। শিউলির মতো বলদ তো আর কেউ না। ডাক্তারের সাথে আরও কিছু টুকটাক আলাপ করে হামিদ রুমে এলো। এরপর শিউলিকে কোলে নিতেই শুনল, আরে কোলে নেওয়া লাগবে না কেন? আমার পা খোড়া নাকি? নামান আমারে। ছটপট করে হামিদ কথার জবাব না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা ভ্যানে উঠল। ভ্যান চলতেই শিউলি জিজ্ঞেস করলো, এত টাকা খরচ কইরা হাসপাতালে আনছেন কেন? কবিরাজের কাছে নিয়া গেলেই তো হইতো। এখন কিন্তু এইটার টেকা চাইতে পারবেন না। আমি আপনারে কই নাই আমারে হাসপাতালে আনেন। মুখ ঘুরিয়ে রেখে চুপচাপ থাক, নয়তো ধাক্কা দিয়া ভ্যানেরতে হালামু। বেশি বোঝা বেডি জাত। শিউলির বাচ্চা হবে শুনেই তার শাশুড়ি ভোল পাল্টে গেল যেন। শিউলির কদর করছে, একটু পরপর ফল ধুয়ে দিচ্ছে। রান্নাটাও এই সন্ধ্যার সময় তিনি করেছেন। শিউলি আসার আগ পর্যন্ত রান্না ধরেও দেখেননি তিনি। শিউলি এসে রাঁধবে বলে এখন বউ পোয়াতি শুনি নিজ থেকেই কাজ করছেন। হামিদ গেছে দোকানে। শিউলির মাথায় তেল দিয়ে শাশুড়ি বলতে লাগলো, বংশের প্রদীপ আইব, ঠিক মতো চলবি কইলাম বউ। তোগো বিয়ার 4 বছর পরে এই বাচ্চা আইসে, একটু অবহেলা করবি না কইলাম।
সন্ধ্যার পর বাইরে যাবি না, জেনের আসল লাইগা ওই বাড়ির জামশেদের বইয়ের বাচ্চা নষ্ট হইয়া গেছে, কিন্তু ওই ভুল করবি না, এমন আরও নানা উপদেশ দিল শাশুড়ি। শিউলি বিয়ের এত বছর পরে শাশুড়ির এমন মায়ের মতো যত্নে কেঁদেই ফেলল। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন অদ্ভুত কেন? বাচ্চা না হলে সেই মেয়ের জীবন বিষের মতো হয়ে যায়। তার বাস্তব প্রমাণ শিউলি নিজে। আল্লাহ রহম করেছে শিউলির উপর, নয়তো সারা জীবন সমাজে বাজা মেয়ের গ্লানি তাকে বয়ে বেড়াতে হতো। শিউলি আজ জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে, যে আল্লাহ তার এতদিনের কান্না ভেজা ফরিয়াদ শুনেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাবে না সে? হামিদ বাড়ি ফিরতেই হেলেনা পারভিন ভাত বাড়লেন ছেলের জন্য। হামিদ আজ একটু তাড়াতাড়ি ফিরেছে। চৌকিতে বসে হাত ধুতে ধুতে শুধালো, শিউলি খাইছে আম্মা? আর খাওয়া, অল্প কইরা ভাত লইছে, হিডাও বমি কইরা ফালাই দিছে। এরপর গাছ থেকে তেঁতুল পাইরা হেগুলাও বৈশা বৈশা খাইছে। ছেলের পাতে তরকারি দিতে দিতে হামিদ গ্রাসে গিলতে গিলতে মায়ের সঙ্গে টুকটাক বিষয়ে আলাপ সারতে লাগলো। হেলেনা পারভিনকে ঘুমাতে পাঠিয়ে হামিদ কতক্ষণ উঠোনে হাঁটলো। বুড়ো মানুষ বাতের ব্যথা, বুকের ব্যথা নিয়েও ছেলের জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করেছে। এতদিন তো শিউলি দেখত সব, চাঁদের আলোতে পুরো উঠোন আলোকিত হয়ে আছে। আজকের দিনটা অন্যরকম সুন্দর। হামিদ রসুই ঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে ঘরে প্রবেশ করতে নিতেই দেখল শিউলি পেটের ওপর হাত বুলাতে বুলাতে কি যেন বলছে। কান খাড়া করতেই একটা কথা শুনে থমকে দাঁড়ালো। আইসকা তুই আমারে বাঁচাই দিছস, তোর কারণে তোর বাপে আমারে মারতে পারে নাই। ওই সময় বমি না আসলে বা না করলে আইসকা তোর মা মায়ের খাইয়া মইরা যেত। পেটের ভিতরে থাইকাই মায়েরে রক্ষা করতাছস। আমার জাদু কবে মায়ের কোলে আইবি তুই? মা তোর লাইগা একটা ছোট্ট কাঁথা সেলাই করতেছে, তাড়াতাড়ি আইয়া পড় আমার মানিক। পেটের উপর পরম মমতায় হাত বুলিয়ে হামিদ লক্ষ্য করল তার চোখ ভিজে উঠছে। শিউলির পেটটা হালকা বাড়ন্ত হচ্ছে, শরীরের ভিতর ওই পেটটাই যায় একটু বোঝা যায়। হালকা পাতলা গড়নের ওই নারীটিকে দেখলে বোঝার উপায় নেই পেটে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। কল চেপে মাটির কলসি ভরছে শিউলি, রান্না করতে লাগবে। হামিদ 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ঢুকলো। শার্ট ঘেমে নিয়ে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে তার। পুরো বাজার ঘুরে সদাইপাতি কিনেছে। সূর্য মামা বেশ উত্তপ্ত হয়ে আছে, মনে হচ্ছিল মাথার ঘিলু টকবক করে ফুটছে। সপ্তাহে একবার এখানে হাট বাজার বসে, কাজেই ভিড় অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি ছিল। টাটকা টাটকা মাছ তরকারি পাওয়া যায় এই দিনে। সবাই ভালো ভালো জিনিস কিনতে সেই সকলেই হাজির হয়ে যায়। হামিদও ব্যতিক্রম নয়। ভিড় ভাট্টা হটিয়ে আবার কখনো লাইন ধরে বাজার করে এনেছে। পুরুষদের কাজগুলো এই সমাজ চোখে দেখে না। এই যে কত কষ্ট করে ঘাম ঝরানো পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দেয়, পরিবারের প্রয়োজনীয় জিনিস হাজির করে, অথচ কোথাও তাদেরকে নিয়ে কেউ বলে না। উল্টো পুরুষের ছকে বেঁধে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়। শিউলিকে শক্ত টিউবওয়েল চাপতে দেখে ভারী বাজার পাকঘরের দাওয়ায় রেখে এগিয়ে আসলো। হেলেনা পারভিনকে আশেপাশে দেখা যাচ্ছে না। সর, পিঁপড়ার লাহান ঘন্টা লাগাইয়া কল চাপতেছে। আম্মাই গেছে কই? শিউলি সরে দাঁড়িয়ে জবাব দিল, কবিরাজের বাড়ি। হামিদ কল চেপে হাত মুখ ধুতে লাগলো। মুখ পুড়ে গেছে রৌদ্রের তীব্রতায়। মাটির কলসি ভরে নিজে 2 হাতে নিয়ে পা ঘরে রাখলো। শিউলির লোকটাকে দেখে বড্ড মায়া লাগে। সেদিন তার অসাবধানতার কারণে পুরো গ্রামের সামনে হাসু মিয়া লোকটাকে অপমান করেছে। প্রমাণ ছাড়া একটা মানুষকে হেনস্থা করার জন্য গ্রামের মাতব্বর হামিদকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। গ্রামের মানুষ পিঠ পেছনে শত্রুতা করতে এক বিন্দুও ভাবে না। কেউ কারো সফলতা দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়, কেউ সম্পত্তি দেখে, আবার কেউ ভালো থাকা দেখে হিংসার বশবর্তী হয়। গ্রামের অনেকেই হামিদের সাথে শত্রুতা করে। হাসু মিয়ার সাথে হাত মিলিয়ে লোকটাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। শিউলি সেদিন প্যান্টটা একটু দেখে নিলে তার স্বামীর সম্মান ক্ষুণ্ণ হতো না। ভরা গ্রামের মানুষের সামনে অপমানিত হতে হতো না। হাসু মিয়া নিজেও বোঝেনি হামিদ প্রমাণ দিতে পারবে না। গ্রামের মানুষের বিশ্বাস ছিল হামিদ আর যাই হোক মিথ্যা বলার মানুষ না, কিন্তু সেদিন তা ভুল প্রমাণিত হলো। শিউলির এ নিয়ে বেজায় মন খারাপ হয়ে যায়। স্বামীর অপমান সম্মানহানি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। তার একটা বোকামির কারণে লোকটাকে বিনা দোষে কতটা অপদস্থ হতে হলো। বাকি টাকাও হারালো, উল্টো অসম্মানিত হতে হলো। লোকটা যে তাকে খুন করে ফেলেনি সেটাই তো
তাকে আশ্চর্যান্বিত করেছে। উল্টো পুরো গ্রামের সামনে অপমানিত হয়ে এসেও ঘরে শক্ত স্বাভাবিক থেকেছে। ডাকতাছি কতক্ষণ ধইরা, কই হারাই গেছোস? খ্যাটখ্যাটে গলা। হামিদের কণ্ঠ কানে যেতেই শিউলির ভাবনার বিচ্যুতি ঘটল। শিউলি আচমকা বসে পড়ল কলপারে, বুকটা হুট করে হাঁপড়ের মতো উঠানামা করছে। হামিদ এসে ধরল। কি হয়েছে তোর? খারাপ লাগতাছে? কপালে চিন্তার ভাঁজ। শিউলি স্বামীর বুকে ভর ছেড়ে দিয়ে লোকটার শক্তপোক্ত খড়খড়ে হাত দুটো চেপে ধরল, মুঠো পাকিয়ে। বেশি চিন্তা করলে ইদানি বুকে ব্যথা হয় তার। শিউলির ওড়না সরিয়ে হামিদ বালতি থেকে পানি নিয়ে মাথার তালুতে দিতে লাগলো। শিউলি কোনোরকম ধিমি গলায় আওয়াজ করলো, বুকে ব্যথা। হামিদ শিউলিকে কোলে তুলে ঘরে নিয়ে শুইয়ে দিল। বুক ডলে দিতে দিতে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে শুধালো, বেশি খারাপ লাগলে ক, হাসপাতালে নিয়ে যামু। না, এখন ঠিক আছি। শোয়া থেকে ওঠার চেষ্টা করে, উড়িস না, শুইয়া থাক। না খাইতে খাইতে শরীরে হাড্ডি বাইর হইয়া গেছে। বাচ্চা পেড়ে আইসে, এখনও ঠিক কইরা খায় না। আপনার বাচ্চা খাইতে দিলে তো খামো। শিউলি চোখ বুজে বলল, ওই তোর নিষেধ করছে খাইতে? চুন্নি একটা, তুই আইসকার খাওন চুন্নি। বমি আইয়ে খাড়া তেঁতুল লইয়া আসি। হামিদ তেঁতুল নিয়ে এসে শিউলিকে দিতেই শিউলি কাঁচা তেঁতুল বেশ আয়েশ করে খেলো। ইদানিং মাছ গোস্ত খেতে পারে না সে, তাই আম ডাল রান্না করে নিজের জন্য। ডালটা দিয়ে অন্তত 2 মুঠ ভাত পেটে চালান করতে পারে, আবার লেবু দিয়েও ভাত কষলে কষলে খেতে পারে। শিউলি তেঁতুল খাওয়া শেষ করে উঠে বসে ওড়না মাথায় তুলল। আবার ওডোস কেন? হামিদের কিরমির কণ্ঠ, না উঠলে আপনি আম্মা কি খাইবেন? বেলা অনেক গড়াইছে, রান্না চাপাইতে হইব, আম্মা আইসা খাইব। আচ্ছা চল, তোরে কুটাকাটি কইরা দেমুনি, এই শরীরে একটা পারবি না। শিউলিকে ধরে উঠালো। শিউলি অবাক হয় লোকটার এত পরিবর্তনে। অসুস্থ দেখে বোধহয় তার প্রতি মায়া কাজ করে। শিউলি পিড়িতে বসে বাজার বের করলো। মাছ দেখেই বমি এসে গেল। নাকে ওড়না চেপে সব সদাই গুছিয়ে রাখলো একে একে। মাছ করতে নিতেই বিপত্তি ঘটল। মাছ থেকে পেট গুলিয়ে উঠল, উঠে খুঁটি ধরে ভর করে বমি করে ভাসিয়ে ফেলল। তা দেখে হামিদ নিজে মাছ করতে বসলো। বেচারা জীবনেও মাছ কাটেনি, বটি বারবার পিছলে যাচ্ছে। শিউলির কেন যেন হাসি পেল লোকটাকে নাস্তানাবুদ হতে দেখে। সে বলে বলে দিচ্ছে কিভাবে মাছ কাটতে হয়। এমনি কাটেন, কই এই হানে বড়ি ধরতে, উনি কই ধরে। মাছ ভুলভাল ধইরেন না, হাত কাইটা যাইব। বেশি বুঝোস তুই, তোর চেয়ে ভালা পারি মাছ কাটতে। হামিদ পারে না এমন কিছুই নাই। গর্বের সহিত, হইছে, দেখতেই তো পারতাছি, মাছের পেটে এখনও মেলা ময়লা, ঠিক কইরা সাফ হয় নাই। শিউলি শাক বাঁচতে বাঁচতে বলল, আরেকবার কথা কইলে ঘেডি ধইরা মাছ কুড়ামো। মাছে একটু একটু ময়লা থাহেই, বেশি বুঝা বেডি জাত। কথা বলতে বলতে মাছের পেটি কাটতে গিয়ে হাত পিছলে বুড়ো আঙুল বটিতে লাগলো। গলগল করে রক্ত বেরোতেই শিউলি আতকে উঠে শাক ফেলে এগিয়ে এসে আঙুল চেপে ধরল। হামিদ ব্যথা পেলেও শব্দ করল না। শিউলি পুরনো এক টুকরো কাপড় ছিঁড়ে এনে হাতের আঙুলে পেঁচিয়ে দিয়ে বটি টেনে নিতে চাইলে হামিদ বাধা দিল। বেশি মাতব্বরি করবি না, আমার অত লাগে নাই, তুই শাক বাঁচতেছস ওইটাই বাস। কড়া কণ্ঠ বলে বেশ খানিকক্ষণ মাছ ও বটির সাথে ধস্তাধস্তি শেষে হামিদ কোনো রকম মাছ কাটা সমাপ্ত করলো। এরপর কলপাড়ে গিয়ে বেশ কয়েকবার পানিতে ভালোভাবে মাছ ধুলো। মাছ থেকে আষ্টে গন্ধ যাচ্ছে না, তবুও শিউলি লবণ দিয়ে কয়েকবার ধুতে বলল। হামিদ ধুলো। মাছের 2-3টা পিসে আঁশ লেগে ছিল, সেগুলো শত ধুলেও উঠল না। শিউলি এদিকে সবজি কেটে রান্না বসালো। লোকটা ভাতের চাল ধুয়ে দিয়ে গেছে। হেলেনা পারভিন কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছেন। তার হাতে, তার মতে এই সময়টা বাচ্চা নষ্ট করে ফেলে জিন নজর দিয়ে। শিউলিকে তাবিজ হাতে বেঁধে দিয়ে এসে গোসলে গেলেন তিনি। হাঁপিয়ে গেছেন এত দূর হেঁটে তাবিজ আনতে গিয়ে। হামিদদের ঘরটা মাটির তৈরি, 2 তলা। তার বাবার আমলের ঘর এইটা। হামিদ জোড়াতালি দিয়ে মেরামত করে পিতার ঘরেই থাকে। ঘরের রোয়াকে একখানা চৌকি পাতা। এখানে মাঝে মধ্যে খাবার খাওয়া হয় তাদের। বেশিরভাগ সময় ঘরের রোয়াকে পাটি বিছিয়ে খায় তারা। আজও খাচ্ছে। স্টিলের জগ মগ থালা পাতা পাটিতে। শিউলি শাশুড়ি স্বামীকে ভাত তরকারি বেড়ে দিল। আইসকা মাছ এমনি কাটছো কেন? মাছ কাটার এ কোন ছিরি? পুয়াতি তুমি একলা হইছো। আমরা পুয়াতি থাইকা কত মাছ করছি, ধান সিদ্ধ করছি, আর তোমরা শুক্কুরে 8 দিনও হয় নাই।
পোয়াতি হওয়ার এর মধ্যে মাছ কাটার এই সেরি নাকি নিজে এখন খাইতে পারো না দেখা এমনে কাটছো? হেলেনা পারভিন ভাতের লোকমা মুখে পুড়ে বললেন। হামিদ মায়ের কথা শুনে বিষম খেলো। শিউলি মুখে কুলুপ এঁটে ভাত খাচ্ছে অল্প অল্প করে। মা ছুঁয়ে দেখেনি। ডাল দিয়ে কটা ভাত খায় বেচারি, কি যে কষ্ট। পেট গুলিয়ে ওঠে ভাত মাছের গন্ধে। সব কিছু গুছিয়ে এসে খাটে মাথা রাখলো। লোকটা কি যেন হিসেবের খাতায় লিখে রাখছে। শিউলি আর না ঘেটে ইমিটেশনের চুড়ি দুটো খুলে স্বর্ণের দুটো পরল। থালা বাসন রান্নাবান্না করার সময় ইমিটেশনের চুড়ি পরে, তাই শাশুড়ি তাকে স্বর্ণের চুড়ি খুলে কাজ করতে বলে সব সময়। এতে স্বর্ণ নাকি পুরনো হয় না, সব সময় চকচক করে। এমনিতে তার বাবা বাড়ি থেকে এই চিকন দুটো চুড়ি ছাড়া কিছুই দেওয়া হয়নি। এটাও যদি কাজ করতে করতে ক্ষয় হয়ে যায় এই ভেবে শিউলিও শাশুড়ির কথা মান্য করে চলে। বালিশের মাথা রাখতে আবার পেট গুলিয়ে উঠল। ভাত কটা পেটে গেলেই শুরু হয় এই যন্ত্রণা। হামিদের দিকে পেট করে শুলো। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, মারে এত জ্বালাস কেন? কয়দিন হইছে পেটে আইসোস, আর আমার কইলজা ভুনা ভুনা কইরা ফালাইছোস। আমার কষ্ট হইলেও তুই যেন কষ্ট না পাস। আমার মানিক, আমার যন্ত্রণায় তোর বাপেও ঘুমাইতে পারে না। কবে আইবি তুই? মায়ে তোরে কবে পরাণ ভইরা দেখমো। আরও কত শত কথা চলল অনাগত সন্তানের সাথে। ঘুমাতে না পেরে বারবার এপাশ ওপাশ ফিরল। এরপর উঠে বসে কাঁথা নিয়ে বসলো। অর্ধেক সেলাই করেছে ছোট্ট কাঁথাটার। হামিদ হিসেবের খাতা বন্ধ করে বলল, এখন আবার এডি লইয়া বইসস কেন? রাত মেলা হইছে, ঘুমাইতে আই। ঘুমাইয়ে না, আপনি ঘুমান, আমি কুপি জ্বালাইয়া কাম করমুনি। রাখতে কইছি না, হারা দিন এক ফোঁটাও ঘুমাইস না। এই রাইতের বেলা এইসব করণ লাগবো না, এগুলা থো। শিউলি স্বামীর বাধ্যগত বউ, চুপচাপ সেসব রেখে আবার এসে শুলো। হামিদ পাশে লম্বা হয়ে খালি গায়ে শুয়ে পড়ল। যে গরম পড়েছে, গায়ে একটা পাতলা গেঞ্জিও রাখা যায় না। দূরত্ব রেখে বালিশে এক হাত রেখে শিউলির মাথা হাতিয়ে দিতে দিতে চোখ বন্ধ করলো। আরাম পেয়ে শিউলি ধীরে ধীরে আঁকি পল্লব বন্ধ করলো। মাথায় হাত বুলাতে বুলাতে হামিদের তন্দ্রা এসে গিয়েছিল। গরমের তীব্রতায় আবার চোখ মেলল। থেমে যাওয়া হাতটা মাথায় চালাতে চালাতে শিউলির পানে ঘাড় ঘুরিয়ে চাইল। শিউলি দেখল গালের নিচে এক হাত রেখে গভীর নিদ্রায় বিভোর। ঘেমে উঠেছে ঘাড়, গলা। ওড়না খুলে মাথার পাশে রেখেছে। হামিদ উঠে বসে হাত পাকা দিয়ে বাতাস করতে লাগলো। বেচারি সারাদিন বমির উপরেই থাকে ইদানিং। কিছুই মুখে তুলতে পারে না, রাতে ঘুমাতে পারে না, উসখুস করে। ঘুমালেও অল্প সময় পরে আবার জেগে ওঠে। আজকে একটু ঘুমিয়েছে, কিছুতেই ঘুম ভাঙানো যাবে না। পেটের উপর হাত বুলিয়ে মুখ নামিয়ে ফিসফিস করলো, মায় না খাইলে না ঘুমাইলে তুই সুস্থ থাকবি? এখনই এত কষ্ট দিতাছস। মায়েরে একটু কম কম জ্বালা, এত তিরিং বিরিং ভালা না। মায়ের মতো ঠান্ডা হ। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে পিতা ও অনাগত সন্তানের কথোপকথন চলল অনেকক্ষণ। বাইরে ঝিঝি ডাকছে। নিজেদের আথালের গরুর খাবারের জন্য মাটির গামলায় ভুসি গোলাচ্ছে হামিদ। লুঙ্গির কাছায় বেঁধে ভোর থেকে গোবর পরিষ্কার করে খাদ্য প্রস্তুত করতে নেমেছে সে। আশেপাশে খড়কুটা ছড়িয়ে ছিটিয়ে আছে। শিউলির গর্ভাবস্থায় মাসখানেক পর এই গায়ে একটা খরিদ করেছে গ্রামের গোয়ালা আব্বাস আলীর কাছ থেকে। গরুটা এখন তাদের সদস্যই বলা চলে। হামিদ তাকে ডাকে মাতব্বর। তাদের আগেও গরু ছিল, আথালেই পালতো, কিন্তু ঋণ ধার দেনায় ডুবে গরুগুলোকে বিক্রি করে দিতে হয়েছিল। সেবার গরু বিক্রয়ের সময় কত যে কষ্ট হয়েছিল তার। সুদিন একদিন ফিরবে বলে সেদিন মনটাকে পাথর বানিয়েছিল হামিদ। তাই আব্বাস আলীর থেকে দেখে শুনে এই দুষ্টু হৃৎপুষ্ট গাই গরুটা সে বড় আগ্রহ করে কিনেছে। তার ভবিষ্যতে শিউলির এই সময়টা গরুর খাঁটি দুধ খাওয়া উচিত। হাসু মিয়ার ঘটনার পরে ইদানিং কাউকে ভরসা করতে পারে না সে। মনে হয় উপরে উপরে ভালো দেখাবে, কিন্তু পিঠ পিছনে ছুরি বসিয়ে দিতে এক দুইবারও ভাববে না। দুধ রোজ নিলেও যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়, এই ভয়ে বেচারা গরুই কিনে এনেছে। এতে অন্তত দুধের গুণাগুণ ও পুষ্টি নষ্ট হবে না। পড়ালেখায় অষ্টম শ্রেণীর গণ্ডি পেরোতে না পারলেও এসব বিষয়ে হামিদের একটু একটু ভালোই জানাশোনা আছে। এ হাসু মিয়ার সাথে হামিদের কম খাতির ছিল? কাছের ভাই ব্রাদার বলা চলে, কিন্তু তার দোকানে এক গাদা বাকি করে শেষমেশ এমনভাবে পোল্টি খেলো যেন আসল দোষী হামিদ নিজেই। হামিদের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে রসিয়ে বসিয়ে অপমান অপদস্থ করল পুরো গ্রামের সামনে। সেসব হামিদ আজও ভুলতে পারে না।
যদিও সকলের সামনে দেখায় সে একদম শক্ত ঠিকঠাক, কিন্তু যে হাসু মিয়াকে বিশ্বাস করে মাসে মাসে নিজের দোকান থেকে সদাই পাটি পাঠাতো, সে কিভাবে এমন জঘন্য বিশ্বাসঘাতকতা করেছিল। কাজেই গ্রামের মানুষদের উপর বিশ্বাস ভরসা সেদিনই মন থেকে উঠেছে তার। ধর মাতুব্বর, তোর লাইগা হেই বিহানকালে উঠা গোয়াল সাফ করতে হয়, খাওন বানাইতে হয়, বলি কোন দেশের প্রধানমন্ত্রী তুই? গরুর গায়ে হাত বুলাতে বুলাতে গাইটি হামিদের হাতের স্পর্শ পেয়ে হাম্বা হাম্বা করে ডেকে উঠল, মাথা দিয়ে হামিদের শরীরে বুলিয়ে দিল। হইছে, আমারে আর আদর করা লাগতো না, খাওন খা, বেশি বেশি খাইয়া বালতি ভইরা ভইরা দুধ দে, বুঝলি? বৌডার ভিতরে আমার একখান ছানা আছে, ওর মায়ের পেটের ভিতরে বইয়া খালি হারাদিন গাপ্পুত গুপ্পুত করে। কাইলকা দেখলাম কি জানোস, পেটের মধ্যে লড়ে। সেই সময় ওর মায় এমন বেদনা পাইল, এক্কেরে মাগো কইরা চিক্কর দিয়া উঠছে। ছানাদা বহুত জ্বালাইতাছে রে ওর মায়েরে, বুঝলি? হামিদ নিত্যদিন গরুর সাথে এসব আজগুবি কথা বলে। অবলা বোবা গৃহপালিত প্রাণীটি কিছু বোঝে কিনা জানা নেই, তবে মালিকের কথা সে আবার খুব আগ্রহ ভরে শোনে। বালতি ভরে দুধ এনে ঘরের রোয়াকে রাখলো। শিউলি উঁচু পেটটা নিয়ে খুব সাবধানে পায়ের উরু দুপাশ মেলে আলু কুচি করছে সেখানে। 6 মাসে পড়েছে, কোনো কাজ দ্রুত করতে পারে না এখন, অল্পতেই হাঁপিয়ে ওঠে। হেলেনা পারবে রান্না করেন এখন, শিউলি শুধু কেটে কুটে দেয়। কোনো রান্নার গন্ধ সহ্য করতে পারে না। হামিদ নিজেই সব কিছু গুছিয়ে দেয়। তার নিজেরও এখন অবাক লাগে, আগে তো শিউলির এত যত্ন আত্তি করতো না সে। বাচ্চা পেটে আসার পর থেকে নিজে থেকেই আগ্রহ নিয়ে সাহায্য করে শিউলিকে। এখন মায়াও কাজ করে বউটার প্রতি, ধরলেই যেন ব্যথা পারে। চেহারা বাবুল গামের মতো ফুলে গেছে, পুরো শরীরটা যেন ছোটোখাটো একটা ফুটবল। হামিদের ইদানিং বুকটা ধড়াস ধড়াস করে। বাচ্চা হওয়ার তারিখ যত আসছে ততই চিন্তার উদ্রেক হচ্ছে। আমি কাইটটা দেমু, শিউলির উদ্দেশ্য। শিউলি বাড়ন্ত পেটটা নিয়ে খুব ধীরে একটু ঘুরে বসে বড় বড় শ্বাস নিতে নিতে উত্তর দিল, না, আপনি গোসল দিয়া আইয়েন, গায়েতে গন্ধ আয়ে আপনার, বমি কইরা দিমু কইলাম। গোয়াল ঘরেতে আইয়া আমার কাছে আইসেন ক্যা, সরেন। রাগ দেখিয়ে হামিদ মুখ চুপসে কল পাড়ে গেল। গত 7টা মাস বইয়ের দূর দূর সহ্য করতে হচ্ছে বেচারাকে, কিছু বলতেও পারে না পেটের বাচ্চার জন্য। শিউলি যেদিন প্রথম তার সাথে খ্যাক খ্যাক করলো, সেদিন হামিদ অবাক হয়ে চোখ রাঙিয়ে শাসন করতে গিয়েছিল, অমনি শিউলি বমি করে তাকে ভাসিয়ে ফেলেছিল। ইদানিং কিছু থেকে কিছু হইলে খিটখিট করা শুরু করে শিউলি। হামিদ আগ বাড়িয়ে আর কিছু বলতে যায় না। একবার তো গন্ধে তার সব শার্ট বাইরে ফেলে দিয়েছিল, তাকেও ঘর থেকে ঠেলে ধাক্কিয়ে গোসল করতে পাঠিয়েছিল। এর কারণ জিজ্ঞেস করতে উত্তর দিয়েছিল, শার্ট থেকে নাকি বিড়ির বিশ্রী গন্ধ আসে, এমনকি তার গা থেকেও নাকি বিড়ি ঘামের উৎকট দুর্গন্ধ নাকে লাগে। হামিদ বিড়ি খাওয়া ছেড়েছে সেদিন থেকেই। বউ ঘরে জায়গা না দিলে ঘুমাবে কোথায় সে? শিউলি রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে হামিদ উঠে আবার নিজের অনাগত বাচ্চাকে শাসন করে, তাকে এতটা দূর ছাই করার জন্য। হামিদ যেন নিজেও এই কয়দিনের বাচ্চার পরিণত হয়েছে। হবু সন্তানের সাথে এখনই অঘোষিত রেশারেশি তার। কাইলকা আলু ভাজি খাইতে চাইছিলেন না? চিকন চিকন কইরা আপনার লাইগা আলু কুচি করছি খুব কষ্ট কইরা, আম্মায় ভাজি করছে, খাইয়া কন কেমন হইছে। শামের পাতে আলু ভাজি রুটি দিয়ে। হামিদ রুটি ছিঁড়ে মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মায়ের হাতের রাঁধনের তুলনা হয় না। বুঝলি শিউলি, চোখ বুজে চিবোতে চিবোতে, আমারও মায়ের হাতের পাতায় ভাজা খাইতে মন চায়। উদাস হয়ে হাত পাকা নাড়াতে নাড়াতে, পাতায় ভাজা, হেডা আবার কি? খেতে খেতে হামিদের উত্তর, কলা পাতার বড়কের মধ্যে ছোট ছোট কাচকি মাছ, পেঁয়াজ মরিচ মশলা দিয়া মাইখা ভাজ কইরা অল্প তেলের মধ্যে ছাইড়া দিয়া ভাজতে হয়, এডারেই পাতায় ভাজা কয়। গরম গরম ভাতের লগে কলা পাতা খুইলা খাইতে কি যে স্বাদ। চোখ বুজে ফেলল শিউলি। আম্মারে কইলাম না আমার মায়ের হাতের খাইতে মন চাই। উদাস গলায়, তোর মায়েরে পাবি কই? হামিদের প্রশ্ন। পামনা দেখায় বোধহয় খাইতে মন চাই। দীর্ঘশ্বাস। শিউলির মা তার 15 বছর বয়সে মারা যায়। তাদের 2 ভাই বোনকে রেখে সেদিন শিউলির মা মারা গেল। শিউলি সেদিন উথাল পাতাল হয়ে কাঁদছিল। মায়ের ছায়া হারিয়ে শিউলি তার ছোট ভাইয়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অসুস্থ বাবা, ছোট ভাই ও গোটা সংসারের দায়িত্ব নিমিষেই তাকে বুঝদার ও সংসারী বানিয়ে ফেলেছিল।
সে সময় থেকেই ঘরের সব কাজে পারদর্শী শিউলি। হেলেনা পারভীন কাজে পটু মেয়েকেই ছেলের জন্য খুঁজছিলেন। সেখানে থেকেই ঘটক শিউলির খবর তাকে দেয়। পরে হেলেনা পারভীন যাচাই বাছাই করে ছেলের জন্য শিউলিকেই পছন্দ করে ঘরের বউ করে নিয়ে আসেন। কই হারাইছোস? হামিদের ডাক। শিউলি ভাবনা থেকে বেরিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালল। মাটির ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে পেটে হাত রেখে বসে আছে সে। এমনিতে বসে থাকতে কষ্ট হয়, হাত পা পেটে টান লাগে, ঝিমঝিম করে শরীর। একটা প্রতিবন্ধক দরকার হয় এখন। না ভাবতেছিলাম আম্মাই তো এমনিতেই রান্ধে এখন, আবার আরেক ঝামেলা হের ঘাড়ে দিমু কেন? স্বামীর পাতে আর একটু ভাজি তুলে দিয়ে হামিদ খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেল। দোকানে যেতে যেতে হবে তার। নতুন মাল সামান উঠিয়েছে দোকানে। গামছা দিয়ে মুখ মুছে ঘরে গিয়ে লুঙ্গির উপরে শার্ট জড়িয়ে নিল। শিউলি ধীরে ধীরে রুটি দুধে ভিজিয়ে খাচ্ছে। হামিদ বের হওয়ার আগে বলল, তোর লাইগা কিছু আনতে হইব না? হামিদ চলে নিচে গেল। শিউলি ডাকলো, হুনেন কি? আম্মার ওষুধের বড়ি শেষ হইয়া গেছে, আসার সময় নিয়ে আইসেন। বুক আর পায়ের ব্যথা বাড়ছে খুব। কষ্কি চেহারায় চিন্তার ভাঁজ। হামিদ আবার ঘুরে এসে মায়ের ঘরে গেলেন। হেলেনা পারভীন শুয়েছিলেন। সকালের নাস্তা বানিয়ে কাহিল হয়ে গেছেন, তাই ঘরে এসে শুয়েছেন। বয়স হয়েছে একটু, রান্নাবান্না করলেই হাঁপিয়ে ওঠে। হামিদ মায়ের পাশে বসলো। সাদা থান পরা এই নারীটি তার গর্ভধারিণী। সে ছোটবেলা থেকে একা হাতে মানুষ করেছেন তাদের 4 ভাই বোনকে। আব্বার মৃত্যুর পরে এই নারীটি খেয়ে না খেয়ে তাদের বড় করেছেন। 3 বোনের বিয়ে দিয়েছেন। তার এখনও মনে আছে অভাব অনটনে তারা প্রতিদিন ভাত খেতে পারত না। ক্ষুধার জ্বালায় মায়ের আঁচল ধরে ঘুরত তারা। মা না পেরে গাছ থেকে পেয়ারা, বড়ই, ডুমুর ছিঁড়ে ক্ষুধা নিবারণ করতে বলতেন। সে সময় পরিবারের সদস্য ছিল অনেক, যৌথ পরিবার। আটার দাম কম ছিল বিধায় আব্বা বেশিরভাগ সময় আটা আনতেন। আম্মা আটা দিয়ে একটা পিঠার মতো বানিয়ে ডালের ভেতর সেদ্ধ করে দিত। খেতে খারাপ লাগতো না। দাদার অল্প ধানই জমি ছিল। আম্মা ও চাচিরা ধান কাটার মৌসুমে উঠোনে বসে হাঁড়ি ভর্তি ধান সেদ্ধ করত। এতগুলো মুখের সবার ভাতে ভাত হতো না। হামিদ দেখত আম্মা তাদের থালা ভর্তি ভাত দিয়ে নিজে সে সময় ভাতের ফ্যান খেয়ে থাকতো। হামিদ সেসব নিজ চোখে দেখেছে বিধায় মায়ের প্রতি টান তার বরাবরই বেশি। সব সন্তানেরই মায়ের প্রতি টানটা একটু বেশি হয়। আম্মা শরীরটা কি বেশি খারাপ? মাথায় হাত বুলিয়ে, তোর বইয়ের থাইক্কা ভালো আছি। হেলেনা পারভীন গালের নিচে হাত ঠেকিয়ে চোখ বুজে বললেন, শিউলি কইল আপনার বলে ওষুধের বড়ি শেষ, এই লিগা শরীর ভালা না। আমারে কইলেন না কেন? মায়ের পা চেপে দিতে দিতে, আমার শরীর ভালা আভালা দিয়া কি করবি অহন? বইয়ের খেদমত কইরাই তো কুল পাস না। মায় আর বাসমু কয়দিন? কব্বরে হান্দাইয়া থুইয়া হের পর বউরে নিয়া কুতকুত খেলিস। মায় দেখতেও যাবো না। আম্মা এমন কথা কইয়েন না তো। শিউলি কি আপনার কম দেখভাল করে? ওর শরীর এখন ভালা না, তবুও আপনার ওষুধের কথা মনে কইরা দিছে আমারে। আপনি হোদায় ওরে দেখতে পারেন না। বেচারি নিজেই জান নিয়া সংকটে আছে, আপনি এই সময় এমন করলে হব? একটু মানাইয়া গোছাইয়া চললে কি হয় আম্মা? আমার বাচ্চা পেটে লইয়াই তো ওই এমন অসুস্থ হইছে। মায়ের পা চাপতে চাপতে আফসোসের গলায় বলল, হ তোর বউরে আমি দেখতারি না। এখন সর সামনে থেইকা। বউ দরদি হইছে। খ্যাটখ্যাটে গলায়, শরীর কেমন হেইটা কন? হামিদ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কয়দিন ধইরা বল পাই না একদম। তোর বউ তো কইছেই বড়ি শেষ হইয়া গেছে। আইনা দিস, চোখ বুজে আনমু। আপনি নিজের খেয়াল রাইখেন না কেন? আপনার বৌমা তো শরীর ভালা না, নইলে ওই রাখতো। মাথার পাকা চুলগুলো হালকা হাতে টেনে দিতে দিতে, হ বজ্জা ছেমড়িটা খাইতে পারে না কিছু? এই বয়সে ছেমড়ি কত শত কাম করব, আর এরা একটু হইলেই নেতাইয়া পড়ে। তোরা পেটে থাকতে কত কাম করছি, এমন হইয়া বইয়া থাকতো দিত আমাগো শাশুড়ি। এখনকার মাইয়াগো কত নকশা, একটা বাচ্চা পেটে ধইরাই শেষ। দিনের মধ্যে 3 বার ফিট পড়লে আপনি আবার উদাই দিয়েন। টিপুন্নি কাটলো, আমি তো উড়াই, তুই আইয়া উড়াস? রাগান্বিত গলা, জি জি আপনি উড়ান। মায়ের কথার সাথে তাল মিলিয়ে হামিদ মায়ের সেবা যত্ন করে ঘর থেকে বেরোলো। শিউলি এখনও রুটি খাচ্ছে। খেতে মন চায় না, তবুও জোর করে খেতে হয়, না হলে বাচ্চা খাবার পাবে না। হামিদকে চলে যেতে দেখে আবার ডাকলো, এই হোনেন, আবার কি? দ্রুত ক।
দোহানে বইতে হইব। আসার পথে ছোলা বুট পাইলে আইনেন তো, খুব খাইতে মন চায়। ছোটকালে কত খাইছি, আচ্ছা পাইলে আনমনি। তুই এখনও খাওয়া শেষ করস নাই? এই খাওন খাইলে তোর শরীর আরও খারাপ হইব। খাওন খাইতে হয় তাড়াতাড়ি। খাইতেছি, আপনি যান। শিউলি থতমত খেয়ে গেছে। লোকটা যেভাবে চোখ রাঙাচ্ছে। রাতে ছোলা বুট মাখা নিয়ে ঘরে এলো হামিদ। এদিকে সেসব খাওয়া পাওয়া যায় না, বাজারে গিয়ে এনেছে। দুপুরে ভাত খেতে বাড়ি আসার পর শিউলি বারবার তার হাতের দিকে যাচ্ছিল। হাত ফাঁকা থেকে বেচারি বেশ মন খারাপ করে ফেলেছিল। এজন্য হামিদ দোকান বন্ধ করে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিল ছোলা বুট আনতে। সেগুলো নিয়ে এসে দোকানে বসেছিল কিছুক্ষণ। অনেকক্ষণ থাকতে থাকতে নেতিয়ে গেছে প্যাকেট। শিউলি খেলো মজা করে। প্রস্রাবের তুমুল বেগ পাওয়ায় শিউলি উঁচু পেটটা নিয়ে উঠে বসলো। ধীরে ধীরে হামিদকে ডাকলো, কিন্তু লোকটা বেঘরে ঘুমাচ্ছে। এদিকে প্রস্রাবের চাপে নাজেহাল সে। ঘন ঘন প্রস্রাব আসে এই সময়টায়। কুপি জ্বালিয়ে দরজা খুলে বাইরে বেরোলো। বাইরে ঘুটঘুটে নিকোষ কালো অন্ধকারে ছেয়ে আছে। পুরো নিস্তব্ধ চারপাশ। শিউলির মনে হলো দক্ষিণের একটা গাছের পাতা নড়ছে। সে মনে মনে দোয়া দরুদ পড়ে টয়লেটে ঢুকলো। প্রস্রাব করে বেরোতেই কুপি নিয়ে আস্তে আস্তে এগোতেই না চাইতেও দক্ষিণ দিকে নজর গেল। কোনো অবয়বের মতন কিছু একটা দেখল সে, লম্বা বেশ। শিউলি কাঁপা কাঁপা গলায় ডাকলো, কে কে এখানে? উত্তর এলো না কোনো। শিউলি দুরু দুরু বুকে এগোতে নিলেই হুট করে মুখের উপরে সামনে জ্বলন্ত দৃষ্টির কি যেন একটা উড়ে গেল। শিউলি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল। হাত থেকে কুপি পড়ে গেল। শিউলি অনুভব করলো তার পা বেয়ে কিছু পড়িয়ে গড়িয়ে নামছে। হামিদ চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে এসে তাকে ধরল। শিউলি ঘরের হালকা আলোতে দেখল তার সেলোয়ার রক্তে ভিজে উঠছে। পা বেয়ে রক্তের স্রোত নেমে যাচ্ছে। মুহূর্তে শিউলি চিৎকার করে জ্ঞানহীন হয়ে ঢলে পড়ল হামিদের বুকে।